হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা গান্ধীদা মহাত্মা এই লেসন থেকে পার্ট 3 ভিডিওতে টেক্সচুয়াল গ্রামার এবং তাদের অ্যাক্টিভিটিস ও রাইটিং নিয়ে ডিটেলসে আলোচনা করব। লেটস রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। চলো নিম্নলিখিত বাক্যগুলি পড়া যাক। তার মানে এখানে আমরা মেনলি পাংচুয়েশন মার্কস নিয়ে দেখতে পাচ্ছি। পাংচুয়েশন মার্কস মানে হচ্ছে কোথায় আমরা প্রপারলি ফুল স্টপ, কমা, ইনভার্টেড কমা, কোটেশন মার্ক, কোশ্চেন মার্ক, কোলন, সেমিক্লোন ইউজ করতে পারবো, সেগুলো সম্পর্কে আমাদের নলেজ থাকতে হবে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের রাইটিং স্কিলের ক্ষেত্রেও, যে কোথায় যখন তোমরা কোনো রাইটিং লিখছো তখন কিন্তু তোমাদের এগুলো অবশ্যই জানতে হবে। হাউ মেনি শার্টস ক্যান ইউর মাদার মেক? গান্ধীজি প্রশ্ন করলেন যে তোমার মা কতগুলি জামা তৈরি করতে পারবে। তোমরা দেখতেই পাচ্ছ লাইনটা টেক্সটের লাইন, টেক্সট থেকে লাইনটা নেওয়া হয়েছে। তার মানে গান্ধীজি যখন ছেলেটিকে প্রশ্ন করছেন, তিনি ছেলেটির কাছ থেকে কিছু জানতে চাইছেন, তখন এখানে কোশ্চেন মার্ক ইউজ করা হয়েছে। ঠিক সেভাবে তোমাদেরকে মনে রাখতে হবে, যখন আমরা কিছু কারোর কাছে জানতে চাইছি বা কোনো ব্যাপারে প্রশ্ন করছি, তখন কিন্তু সেই বাক্যের শেষে আমাদের কোশ্চেন মার্ক দিতে হবে। এবং এখানে যেহেতু গান্ধীজি ডিরেক্টলি প্রশ্ন করছেন ছেলেটিকে, তাই দেখো এখানে ডাবল ইনভার্টেড কমা ইউজ করা হয়েছে। তাহলে ডাবল ইনভার্টেড কমা তোমরা কোথায় ইউজ করবে? যেখানে স্পিকার কাউকে যখন ডিরেক্টলি প্রশ্ন করছেন, তখন সেখানে ডাবল ইনভার্টেড কমা ইউজ করতে হবে। এটাকে বাংলায় বলা হয় প্রত্যক্ষ উক্তি, ইংলিশে বলে ডিরেক্ট স্পিচ। এটা একটা ন্যারেশন চেঞ্জের একটা পার্ট। পরবর্তীকালে তোমরা ন্যারেশন চেঞ্জ শিখবে, সেখানে কিন্তু তোমরা এগুলো জানবে যে কী করে ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করতে হয়, ইনডাইরেক্ট স্পিচ থেকে কী করে ডিরেক্ট স্পিচে আসতে হয়। জাস্ট টেল মি হাউ মেনি ইউ নিড, সেট দ্য বয়। ছেলেটি গান্ধীজিকে বলল, আমাকে ঠিক করে বলো তোমার কতগুলি দরকার। সি উইল মেক অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট। আমার মা ততগুলি বানিয়ে দেবেন যতগুলি তুমি চাইবে। তো দেখো এখানে ছেলেটি কিন্তু দুটি কথা বলছে, কিন্তু মাঝখানে সেট দ্য বয় আছে। অ্যাকচুয়ালি ছেলেটি পুরো কথাটা হচ্ছে জাস্ট টেল মি হাউ মেনি ইউ নিড, সি উইল মেক অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট। তাহলে এই পুরো সেন্টেন্সের মাঝখানে কিন্তু সেট দ্য বয়টাকে প্লেস করা হয়েছে। সেট দ্য বয়টা কিন্তু এখানে দ্য বয়টা হচ্ছে স্পিকার, ছেলেটি বলছে। তাহলে ছেলেটির কথাটা কিন্তু টোটাল কথাটার মাঝখানে সেট দ্য বয়টাকে ইনসার্ট করা হয়েছে বা প্লেসড করা হয়েছে। তো ছেলেটি টোটাল কথাটা কিন্তু জাস্ট টেল মি ইউ নিড, জাস্ট টেল মি থেকে শুরু করে ইউ নিড পর্যন্ত, আবার সি উইল মেক থেকে শুরু করে ইউ ওয়ান্ট পর্যন্ত। তাহলে টোটাল সেন্টেন্সের মাঝখানে এটা ভরে দেওয়া হয়েছে সেট দ্য বয়। সেই জন্য পাংচুয়েশন মার্কটা এরকম হবে, জাস্ট টেল মি হাউ মেনি ইউ নিড, কমা দিতে হবে, এটা ফুল স্টপ হবে না। তারপরে সি উইল মেক অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট, তুমি যতগুলো চাও ততগুলো জামা বানিয়ে দেবে। এখানেও তোমাদের সি উইল মেক থেকে একটা ইনভার্টেড কমা, ডাবল ইনভার্টেড কমা হবে, এবং শেষে ইউ ওয়ান্ট আছে। ওয়ান্টের পরে তোমাদের ফুল স্টপ হবে এবং সেখানে ইনভার্টেড কমা ক্লোজ হবে। তাহলে ইনভার্টেড কমা তোমাদের কোথা থেকে হচ্ছে? জাস্ট থেকে শুরু করে একটা নিড পর্যন্ত হচ্ছে, তারপরে তোমাদের সি উইল মেক থেকে শুরু করে ইউ ওয়ান্ট পর্যন্ত এখানে একটা ডাবল ইনভার্টেড কমা হবে, কারণ একটা সেন্টেন্সকে এখানে দুভাগে ডিভাইড করে দেওয়া হয়েছে, মাঝখানে সেট দ্য বয়টাকে ঢোকানো হয়েছে। তাই এখানে তোমাদের নিডের পরে একটা কমা হবে, আর দ্য বয়ের পরে এখানে একটা কমা হবে, কারণ ছেলেটি বলছে দ্য বয় সেট বা সেট দ্য বয় একই কথা। তাহলে দ্য বয় সেট আমরা যদি সেন্টেন্সটাকে এভাবে পড়ি তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো দ্য বয় সেট মানে ছেলেটি বলেছিল জাস্ট টেল মি হাউ মেনি ইউ নিড, আমাকে বলো তোমার ঠিক কতগুলো জামা দরকার, কমা সি উইল মেক অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট, তোমার যতগুলো জামা দরকার আমার মা বানিয়ে দেবেন। তাহলে টোটাল কিন্তু এই সেন্টেন্সটাকে ডিভাইড করে এভাবে লেখা হয়েছে। গান্ধীজি থট ফর আ মোমেন্ট, গান্ধীজি এক মুহূর্ত ভাবলেন। এই মোমেন্ট এবার তোমরা খেয়াল করবে ফুল স্টপ দেওয়া হয়েছে। কোনো বাক্য সম্পূর্ণভাবে কমপ্লিট হলে সেখানে আমরা ফুল স্টপ দেবো। তো এখানে বাক্যটি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়েছে বলেই ফুল স্টপ দেওয়া হয়েছে। ফুল স্টপ যখন থাকবে আমরা স্বল্প সময়ের জন্য সেখানে থামবো। কমাতে যেটুকু থামতে হয়, কমার থেকে ফুল স্টপে তার থেকে একটু বেশি থামতে হয়। দেন হি সেড, তারপর তিনি বললেন, আই হ্যাভ আ ভেরি লার্জ ফ্যামিলি সন, বলছে আমার একটা বড় পরিবার আছে বাছা। আই হ্যাভ 40 crores ব্রাদার্স অ্যান্ড সিস্টার, আমার 40 কোটি ভাই বোন আছে।
তাহলে এখানে ধর পাংচুয়েশন মার্কটা খেয়াল করবে, দেন হি সেড, সেডে পরে একটা অবশ্যই কমা দিতে হবে, কারণ তিনি বলছেন কথাটা। এবং যখনই তোমরা কোনো ইনভার্টেড কোটেশন দিয়ে যখন কিছু লিখবে, ইনভার্টেড কমা ইউজ করে এখানে লেখা হয়েছে ডিরেক্ট স্পিচে, তখন অবশ্যই সেডের পরে কিন্তু কমা বসে। এটা তোমরা মনে রাখবে যে যখন কেউ কোনো স্পিকার কোনো কথা বলছে, স্পিকার কত কথা বলার পরে সেট কথাটা পরে, সেট কথাটা যখন থাকবে, সেট মানে হচ্ছে ভার্ব, এই সেট মানে বলেছিল, এটা পার্টস অফ স্পিচের দিক থেকে হচ্ছে ভার্ব। তো সেট কথাটা পরে তোমাদেরকে অবশ্যই কমা দিতে হবে, তারপরে তোমরা ইনভার্টেড কমা দিয়ে তোমরা বাক্যটি লিখতে পারো। এটা একটা ডিরেক্ট স্পিচ, ডিরেক্ট স্পিচ বোঝানোর জন্য এইভাবে এটা লেখা হয়েছে। এবং ডিরেক্ট স্পিচটা কমপ্লিট হয়ে যাওয়ার পর সেখানে একটা ফুল স্টপ দিতে হবে। ডিরেক্ট স্পিচটা কোথায় শেষ হচ্ছে? সিস্টার্সের পরে। তাহলে সিস্টার্স, সেখানে আমরা ডবল ইনভার্টেড কমাটা আগে দেবো, তারপর আমরা ফুল স্টপ দেবো। টিল এভরি ওয়ান অফ দেম হ্যাজ আ শার্ট, হাউ ক্যান আই ওয়্যার ওয়ান, গান্ধীজি আক্সড। গান্ধীজি প্রশ্ন করলেন, তাদের প্রত্যেকে যতক্ষণ না পর্যন্ত জামা পাচ্ছে, আমি কি করে একটা জামা পরতে পারি। এখানে ওয়ান বলতে শার্টের কথা বোঝানো হচ্ছে। তাহলে দেখো, গান্ধীজি এখানে প্রশ্ন করছেন ছেলেটিকে, সেই জন্য এখানে কোশ্চেন মার্ক দেওয়া হয়েছে। এটি একটি প্রশ্নবোধক বাক্য। তাহলে যে কোনো প্রশ্নবোধক বাক্য সেটা বোঝানোর জন্য আমরা কোশ্চেন মার্ক দেবো। দ্বিতীয়ত, গান্ধীজি এটা ডিরেক্টলি কোশ্চেন করছেন ছেলেটিকে, একটা প্রত্যক্ষ কোশ্চেন, প্রত্যক্ষ প্রশ্ন, সেই কারণে এখানে ডাবল ইনভার্টেড কমা ইউজ করা হয়েছে। এখানে দেখো টিল থেকে শুরু করে একদম কোশ্চেন মার্কের পরে, ওয়ানের পরে কোশ্চেন মার্ক, তারপরে দেখো ইনভার্টেড কমা দিয়ে এটা শেষ করা হয়েছে। ঠিক আছে, তাহলে যে কোনো ইন্টারোগেটিভ কোশ্চেন হোক বা কোনো স্টেটমেন্ট হোক, সেটা কিন্তু যদি ডিরেক্ট স্পিচ হয়, অবশ্যই আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ডাবল ইনভার্টেড কমা দিতে হবে। সিঙ্গেল কিন্তু নয়, সিঙ্গেল দিলে ভুল হয়ে যাবে, সবসময় মনে রাখবে ডাবল ইনভার্টেড কমা। রিপ্লাই সারপ্রাইজ দ্য বয়, মানে গান্ধীজির উত্তর ছেলেটিকে অবাক করেছিল। তাহলে বাক্যটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে, তার কমপ্লিটনেসকে এক্সপ্রেস করার জন্য এখানে ফুল স্টপ ইউজ করা হয়েছে। তাহলে ফুল স্টপ আমরা তখন ইউজ করব যখন বাক্যটি সম্পূর্ণ হবে, সম্পূর্ণ। নাও ইউ সি দ্যাট, তোমরা এখন এখানে দেখতে পাচ্ছ 4 রকমের এখানে পাংচুয়েশন মার্ক দেওয়া আছে। প্রথমেই দেওয়া আছে ফুল স্টপ। ফুল স্টপ ইন্ডিকেটস দ্য এন্ড অফ এ সেন্টেন্স। কোনো বাক্য যে সম্পূর্ণভাবে কমপ্লিট হয়েছে সেটা এক্সপ্রেস করে ফুল স্টপ। নাম্বার 2 হচ্ছে কমা। কমা ইন্ডিকেটস আর শর্ট পজ। কমা ইন্ডিকেট করে একটা স্বল্প সময় বিরতি উইদিন আ সেন্টেন্স। একটা সেন্টেন্সের মধ্যে স্বল্প সময় বিরতি সে এক্সপ্রেস করার জন্য আমরা কমাকে ইউজ করি। নেক্সট আছে কোশ্চেন মার্ক। কোনো প্রশ্নবোধক বাক্য, সেই প্রশ্নবোধক বাক্যকে ইন্ডিকেট করার জন্য বা ইঙ্গিত করার জন্য আমরা কোশ্চেন মার্ক ইউজ করে থাকি। তারপর দেখো ইনভার্টেড কমাস। ইনভার্টেড কমাস কখন ইউজ করা হয়? আর ইউজ টু ইন্ডিকেট ডিরেক্ট স্পিচ। যখন কোনো প্রত্যক্ষ উক্তি আমরা বোঝাতে চাই, যখন স্পিকার ডিরেক্টলি যখন কোনো কোশ্চেন করে, তখন আমরা ইনভার্টেড কমাটা ইউজ করে থাকি। ইনভার্টেড কমাস দেখবে এটা প্লুরালে রয়েছে, কারণ আমরা বিগিনিং এবং এন্ডিং পার্টে আমরা ইনভার্টেড কমাটা ইউজ করে থাকি। তাহলে এই 4 রকমের এখানে পাংচুয়েশন মার্ক দেওয়া আছে। এছাড়াও কিন্তু আরও পাংচুয়েশন মার্ক আছে, যেগুলো তোমরা হায়ার ক্লাসে শিখবে। তো তোমাদের ক্লাসে ক্লাস 5-এ আপাতত তোমাদের 4 রকমের তোমরা জেনে রাখলে, আরও তোমাদের বিশদভাবে যদি সম্ভব হয় অন্য কোনো ভিডিওতে তোমাদের আমি পাংচুয়েশন মার্ক সম্পর্কে আরও লেসন দেবো। এবার আমরা করব অ্যাক্টিভিটি 6। ডাইরেকশনে বলেছে ইনসার্ট সুটেবল পাংচুয়েশন মার্কস। উপযুক্ত পাংচুয়েশন মার্ক বসাও ইন দ্য ফলোয়িং প্যাসেজ, মানে নিম্নলিখিত অধ্যায়ে। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হয়েছে। 1 ডে আ ম্যান ওয়েন্ট টু দ্য মার্কেট, একদিন একটি লোক বাজারে গিয়েছিল। এটা একটা কমপ্লিট সেন্টেন্স, সেই জন্য এখানে ফুল স্টপ বসেছে। হি বট আ বক্স, সেই লোকটি একটা বাক্স কিনেছিল, কমা। আর কি কিনেছিল? একটা ব্যাট কিনেছিল, তো কমা। অ্যান্ড আ বল, তারপর আসে অ্যান্ড। তাহলে দেখো এখানে অ্যান্ডের আগে কিন্তু আমরা কমা দেবো না। তিনি কি কিনেছিলেন? তিনি কিনেছিলেন একটা বাক্স, একটা ব্যাট, একটা বল। তাই এগুলো আমাদেরকে কমা দিয়ে লিখতে হবে। এটা স্বল্প সময় বিরতি বা শর্ট পজ, সেই শর্ট পজ দেওয়ার জন্য এখানে কমা ইউজ করা হলো। অ্যান্ড আ পেন, এবং সে একটা পেনও কিনেছিল ফ্রম দ্য মার্কেট থেকে। তাহলে সেই লোকটি বাজার থেকে একটা পেন, একটা বল, একটা ব্যাট এবং একটা বাক্স কিনেছিল। হিজ ব্যাগ বিকেম হেভি, তার ব্যাগটা কী হয়েছিল? ভারী হয়ে গেছিল। তাহলে দেখো অনেকগুলো আইটেম কেনার জন্য তার ব্যাগটা ভারী হয়েছিল, সেটা একটা কমপ্লিট সেন্টেন্স, সেই কারণে এখানে ফুল স্টপ হয়েছে। তারপরে দেখো ডু ইউ নো হোয়াট হি ডিড দেন
তোমরা কি জানো তারপরে সে কি করেছিল? এটা একটা প্রশ্নবোধক বাক্য, যেটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে জানি। তাই এখানে আমাদেরকে কোশ্চেন মার্ক ইউজ করতে হবে। তাহলে তোমরা এখানে কোশ্চেন মার্ক দেবে। তারপর হি সেড টু আ হর্স, সে একটা ঘোড়াকে বলল। তারপর নিশ্চয়ই এখানে তোমার কমা হবে, কারণ এটা ডিরেক্ট স্পিচ, ডিরেক্টলি সে কিছু বলছে। দেখো দুটো ব্র্যাকেট পাশাপাশি দেওয়া আছে, তার মানে একটাতে কমা হবে আর একটাতে ডবল ইনভার্টেড কমা হবে। যেহেতু এটা ডিরেক্ট স্পিচ, সে ঘোড়াটাকে প্রত্যক্ষ উক্তিতে বলছে, ডিরেক্টলি বলছে প্লিজ শেয়ার মাই লোড, দয়া করে আমার লোডটা বা বোঝাটা শেয়ার করো। ফুল স্টপ হবে, বাক্যটা এখানে কমপ্লিট হচ্ছে। ইট ইজ টু হেভি ফর মি, কারণ এই লোডটা আমার ক্ষেত্রে খুব ভারী। এখানেও কিন্তু ডবল ইনভার্টেড কমা ক্লোজ হবে, তারপরে ফুল স্টপ হবে। দুটো ব্র্যাকেট পাশাপাশি দেওয়া হয়েছে, তাই প্রথমটাতে ডবল ইনভার্টেড কমা ক্লোজ হলো, তারপরেরটা এখানে ফুল স্টপ হলো। মানে সেই লোকটি ছেলেটিকে, ওই ঘোড়াটিকে যা বললেন তার সে প্রত্যক্ষ উক্তিটা এখানে সম্পূর্ণ হলো। তারপরে দ্য হর্স রিপ্লাইড, মানে ঘোড়াটি উত্তর দিল, এখানেও তোমাদের কমা হবে, তারপরে ডাবল ইনভার্টেড কমা, মানে প্রত্যক্ষ উক্তিতে, এটাও প্রত্যক্ষ উক্তিতে বলছে, সেজন্য এটা ডিরেক্ট স্পিচে হচ্ছে, সেই কারণে রিপ্লাইড বা কমা, তারপরে ডাবল ইনভার্টেড কমা দিয়ে লেখা হচ্ছে ইট ইজ ইয়োর লোড, এটা তোমার বোঝা। ফুল স্টপ হবে। ডোন্ট আস্ক মি টু শেয়ার ইট, আমাকে বলো না এটা শেয়ার করতে। তাহলে এখানে ইনভার্টেড কমা ক্লোজ করতে হবে, তারপরে হবে ফুল স্টপ। এইভাবে তোমরা বাড়িতে এটা বারবার করে প্র্যাকটিস করবে। লেটস লার্ন, এখানে আমরা কিছু সেন্টেন্স পড়ব। লেখা আছে লেটস রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, মানে নিম্নলিখিত বাক্যগুলি পড়ো। নাম্বার 1 বলছে হু আর ইউ, তুমি কে? উত্তরে বলা হচ্ছে আই অ্যাম বিনা, আমি হলাম বিনা। নাম্বার 2 হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো? উত্তরে বলা হচ্ছে আই লিভ ইন কলকাতা, আমি কলকাতায় বাস করি। নেক্সট নাম্বার 3 হোয়েন ডু ইউ হ্যাভ ইউর ব্রেকফাস্ট, তুমি কখন ব্রেকফাস্ট করো? উত্তরে বলছে আই হ্যাভ ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং, আমি সকালবেলায় ব্রেকফাস্ট করি বা প্রাতরাশ করি। ব্রেকফাস্টকে বাংলায় প্রাতরাশ বলা হয়। নেক্সট 4 হুইচ ইজ ইউর ফেভারিট স্পোর্ট, কোনটা তোমার প্রিয় খেলা? মাই ফেভারিট স্পোর্ট ইজ ক্রিকেট, আমার প্রিয় খেলা হলো ক্রিকেট। তাহলে দেখো এখানে হু, হোয়ার, হোয়েন, হুইচ এগুলোকে নীল কালিতে লেখা আছে। নীল কালিতে লিখে এগুলোকে হাইলাইট করা হচ্ছে যে এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে যে প্রোনাউন দিয়ে আমরা কোনো প্রশ্ন করি সেই প্রোনাউনগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন অনেক রকমের আছে, হু, হোয়াট, হু, হুইচ, হোয়ার, হোয়াই, হুম, হুজ, এরকম অনেক ডাব্লিউএইচ ওয়ার্ডস আছে যেগুলো দিয়ে আমরা ইন্টারোগেটিভ কোশ্চেন করে থাকি। কিন্তু এখানে তো আমাদের হু, হোয়ার, হোয়েন আর হুইচ এই কটাই দেওয়া আছে, এগুলোকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন বলবো। এগুলো আরেকটা অপর নাম হচ্ছে, এগুলো ডাব্লিউএইচ ওয়ার্ডসও বলা হয়। দেখো প্রত্যেকটা ডাব্লিউএইচ 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 প্রত্যেকটা ডাব্লিউএইচ ওয়ার্ডস দিয়ে শুরু হয়েছে। এগুলো আমরা অন্য দিক থেকে ডাব্লিউএইচ ওয়ার্ডসও বলে থাকি। তবুও আমরা এখানে এগুলোকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন বলবো, এই কারণেই, কারণ এগুলো প্রশ্ন করার জন্য ইউজ করা হয়েছে, সেই কারণে এগুলোকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন বলবো। হু মানে হচ্ছে কে, হোয়ার মানে হচ্ছে কোথায়, হোয়েন মানে হচ্ছে কখন, আর হুইচ মানে হচ্ছে কোনটি। নাও অ্যাক্টিভিটি 7 ডাইরেকশনে বলছে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। বক্সে যে শব্দগুলো দেওয়া আছে, তোমাদের বক্সে অপশন দিয়ে দিয়েছে, এই অপশনগুলো দিয়ে তোমাদের এগুলোকে ফিল আপ করতে হবে। তাহলে এই যে হু, হোয়েন, হোয়াট আর হোয়ার এইগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এই ইন্টারোগেটিভ প্রোনাউন সঠিক জায়গায় বসিয়ে তোমাদের এটা ফিল আপ করতে হবে। নাম্বার 1-এ কী বলছে, ড্যাশ ডু ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ডস, ড্যাশ ডু ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ডস। তোমাদেরকে এই আনসারটা করার আগে তোমার আগে উত্তরটা নিচে পড়ে নেবে। কি বলেছে, আই প্লে উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন, আমি আমার বন্ধুর সাথে খেলা করি বিকেলবেলায়। তাহলে আমি বন্ধুর সাথে বিকেলবেলায় খেলা করি, তাহলে এর কোশ্চেনটা কী হতে পারে, হোয়েন দিয়ে হতে পারে। তাহলে এখান থেকে তোমরা হোয়েনটা নেবে। তাহলে হোয়েন ডু ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ডস, তুমি তোমার বন্ধুর সাথে কখন খেলা করো? তার আনসারটা হচ্ছে আই প্লে উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন। নেক্সট কোশ্চেন আছে নাম্বার 2-তে, ড্যাশ ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড। আনসারটা পড়ে নাও নিচে, রমেন ইজ মাই বেস্ট ফ্রেন্ড, রমেন হলো আমার প্রিয় বন্ধু। তাহলে এখানে কী হতে পারে, এখানে হতে পারে হু। দেখো এখানে হু অপশানটা আছে, হু মানে হচ্ছে কে। তাহলে কী হবে আনসারটা, হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, কে হয় তোমার প্রিয় বন্ধু? রমেন ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তারপর নাম্বার 3, ড্যাশ উইল ইউ গো ইন দ্য সামার ভ্যাকেশন। এখানে আনসারটা বলছে উই শ্যাল গো টু দার্জিলিং
ইন দ্য সামার ভ্যাকেশন, আমরা গ্রীষ্মের ছুটিতে দার্জিলিং যাব। তাহলে এটা হোয়ার দিয়ে হবে। তোমরা গ্রীষ্মের ছুটিতে কোথায় যাবে, দেখো এখানে হোয়ার ইন্টারোগেটিভ প্রোনাউন আছে। তাহলে হোয়ার উইল ইউ গো, তোমরা কোথায় যাবে ইন দ্য সামার ভ্যাকেশন, গ্রীষ্মের ছুটিতে তোমরা কোথায় যাবে। আনসারটা হলো উই শ্যাল গো টু দার্জিলিং, আমরা দার্জিলিং যাব ইন দ্য সামার ভ্যাকেশন মানে গ্রীষ্মের ছুটিতে। নেক্সট আছে নাম্বার 4, ড্যাশ ডিড ইউ হ্যাভ অ্যাজ ইয়োর টিফিন। আনসার এখানে বলেছে আই হ্যাড ব্রেড অ্যাজ মাই টিফিন, তাহলে কী হতে পারে, এটা হোয়াট দিয়ে হবে। তাহলে হোয়াট ডিড ইউ হ্যাভ অ্যাজ ইয়োর টিফিন, তোমার টিফিন হিসাবে তোমার কী ছিল, তখন আনসারটা বলা হচ্ছে যে আই হ্যাড ব্রেড অ্যাজ মাই টিফিন, টিফিন হিসাবে আমার কাছে ছিল রুটি। লেটস লার্ন, লেটস রিড দ্য সেন্টেন্সেস। নাম্বার 1-এ বলছে মাই মাদার সিউজ ওয়েল, আমার মা ভালোভাবে সেলাই করে। নাম্বার 2, দ্য রিপ্লাই সারপ্রাইজ দ্য বয়, উত্তরটি ছেলেটিকে অবাক করলো। নাম্বার 3, আই কিপ থাউজেন্ডস অফ রুপিজ, আমি হাজার হাজার টাকা রাখি। নাম্বার 4, হি কেপ দ্যাট কয়েন উইথ হিম ফর এভার, সে চিরকালের জন্য কয়েনটি তার কাছে রেখে দিল। তাহলে দেখো এখানে ব্লু কালারে মাই মাদার, দ্য রিপ্লাই, আই, হি, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি সাবজেক্ট, সেই সাবজেক্টগুলোকে হাইলাইট করা হয়েছে নীল কালি দিয়ে। লেটস রিফ্রেম ইচ অফ দ্য অ্যাবাভ সেন্টেন্স ইউজিং হু অর হোয়াট, যদি এই সেন্টেন্স যদি আমরা এই সাবজেক্টগুলোকে যদি পেতে হয় তাহলে আমরা বাক্যে ভার্বকে আমরা হু বা হোয়াট দিয়ে যদি কোশ্চেন করি তাহলে কিন্তু আমরা এই সাবজেক্টগুলোকেই পাবো আনসারে। ঠিক আছে, যদি বলা হয় হু দিয়ে যদি কোশ্চেন করা হয় হু সিউজ ওয়েল, তাহলে আনসার আসবে মাই মাদার। আবার যদি কোশ্চেন হয় যে হোয়াট সারপ্রাইজ দ্য বয়, কোনটি ছেলেটিকে অবাক করেছিল, আনসার আসবে দ্য রিপ্লাই। আবার যদি কোশ্চেন করা হয় হু কিপ থাউজেন্ডস অফ রুপিস, সেক্ষেত্রে আসবে আই। আবার যদি কোশ্চেন হয় হু কেপ্ট দ্যাট কয়েন ফর এভার, হু কেপ্ট দ্যাট কয়েন উইথ হিম ফর এভার, সেক্ষেত্রে হু দিয়ে কোশ্চেন করলে আনসার আসবে হি। তাহলে যখন আমরা সেন্টেন্সগুলোকে হু বা হোয়াট দিয়ে, এই হু বা হোয়াট ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে যখন আমরা কোশ্চেন করব, যে আনসারটা পাবো সেটা হচ্ছে সাবজেক্ট। দ্য আনসার্স আর ইন কালার্ড ওয়ার্ডস, অল দিস ওয়ার্ডস আর দ্য সাবজেক্ট ওয়ার্ডস অফ দি সেন্টেন্সেস। তাহলে এই সেন্টেন্সে যেগুলো আমাদের কালার্ড ওয়ার্ডসগুলো রয়েছে এগুলো হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, এগুলোকে আমরা হোয়াট বা হু দিয়ে কোশ্চেন করে আনসার পাই। দ্য রিমেনিং পার্ট, তাহলে কোনটা, এটা হলো আমাদের সাবজেক্ট আর রিমেনিং পার্টটা হচ্ছে প্রেডিকেট, সেটা এখানে বলে এসেছে দেখো যে অল দিস ওয়ার্ডস আর সাবজেক্ট ওয়ার্ডস অফ দ্য সেন্টেন্স, তাহলে এগুলোকে আমরা সাবজেক্ট ওয়ার্ডস বলবো। অ্যান্ড দ্য রিমেনিং পার্ট অফ ইচ অফ দ্য সেন্টেন্সেস ইজ কল্ড প্রেডিকেট। রিমেনিং পার্ট বলতে মাই মাদারের পর থেকে প্রেডিকেটটা স্টার্ট হয়। তোমরা খেয়াল করবে যে মাই মাদারটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পর আছে ভার্ব থেকে প্রেডিকেট শুরু হয়। তাহলে সিউজ ভেরি ওয়েল, এটা হচ্ছে প্রেডিকেট পার্ট। আবার দেখো দ্য রিপ্লাই, এটা সাবজেক্টের পর থেকে ভার্ব থেকে প্রেডিকেট শুরু হয়, সারপ্রাইজটা হচ্ছে ভার্ব, তাহলে সারপ্রাইজ দ্য বয়, এটা হলো প্রেডিকেট। আবার দেখো আইটা হলো সাবজেক্ট, আয়ের পর থেকে ভার্ব থেকে প্রেডিকেট স্টার্ট হবে। কিপটা হচ্ছে ভার্ব, তাহলে ভার্ব থেকে প্রেডিকেট স্টার্ট হবে, তাহলে কিপ থাউজেন্ডস অফ রুপিস, এটা হলো প্রেডিকেট পার্ট। আবার দেখো হিটা হলো সাবজেক্ট, কেপ দ্যাট কয়েন উইথ হিম ফর এভার, চিরকালের জন্য তার কাছে রেখেছিল, এটা হলো প্রেডিকেট পার্ট। ঠিক আছে, তাহলে এইভাবে তোমাদের সাবজেক্ট প্রেডিকেট নির্ণয় করতে হবে। এখানে সেটাই বলেছে যে অল দিস ওয়ার্ডস আর দ্য সাবজেক্ট ওয়ার্ডস অফ দ্য সেন্টেন্সেস, তাহলে যে ওয়ার্ডসগুলো এখানে ব্লু কালিতে আছে সেগুলোকে এখানে আমরা সাবজেক্টস বলছি। দ্য রিমেনিং পার্ট অফ ইচ অফ দ্য সেন্টেন্সেস ইজ কল্ড প্রেডিকেট। আর রিমেনিং পার্ট বলতে সাবজেক্টকে বাদ দিয়ে ভার্ব থেকে যে রিমেনিং পার্টগুলো পড়ে আছে, যে অবশিষ্ট অংশগুলো পড়ে আছে, সেগুলোকে আমরা বলি প্রেডিকেট। বাংলায় সাবজেক্টকে বলা হয় উদ্দেশ্য, প্রেডিকেটকে বলা হয় বিধেয়। একটু আগে আমরা যেগুলো পড়লাম সেগুলো এখানে দেখো দেওয়া আছে। সাবজেক্টের ঘরে আছে মাই মাদার, আর প্রেডিকেটের ঘরে আছে সিউজ ওয়েল। সাবজেক্টের ঘরে আছে দ্য রিপ্লাই, প্রেডিকেটের ঘরে আছে সারপ্রাইজ দ্য বয়। সাবজেক্টের ঘরে আছে আই, প্রেডিকেটের ঘরে আছে কেপ্ট থাউজেন্ডস অফ রুপিস। সাবজেক্টের ঘরে আছে হি, প্রেডিকেটের ঘরে আছে কেপ দ্যাট কয়েন উইথ হিম ফর এভার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্টকে আমরা পেতে গেলে হু বা হোয়াট দিয়ে কোশ্চেন করে আমরা যে আনসারটা পাচ্ছি, কোশ্চেনগুলো ভার্বকে করতে হবে। তাহলে ভার্বকে হু বা হোয়াট দিয়ে কোশ্চেন করে যে আনসার পাওয়া যায় সেটা হলো সাবজেক্ট, যাকে বাংলায় বলে উদ্দেশ্য।
প্রেডিকেটটা আমরা কীভাবে পাবো? প্রেডিকেটটা স্টার্ট হয় ভার্ব থেকে, সাবজেক্টকে বাদ দিয়ে প্রেডিকেটটা স্টার্ট হয় ভার্ব থেকে, প্রেডিকেট স্টার্ট হয়। তাহলে সিউজ ওয়েল, দেখো এখানে সিউজটা হচ্ছে ভার্ব থেকে একদম যতদূর সেন্টেন্সটা এক্সটেনশন হবে ততদূর পর্যন্ত আমরা প্রেডিকেট বলবো। সিউজ ওয়েলটা এখানে প্রেডিকেট। সারপ্রাইজ দ্য বয়, এখানে সারপ্রাইজ ভার্ব দিয়ে স্টার্ট হয়েছে, সারপ্রাইজ থেকে বয় পর্যন্ত প্রেডিকেট। কিপ থাউজেন্ডস অফ রুপিস, এখানে কিপটা ভার্ব, কিপ ভার্ব থেকে রুপিস পর্যন্ত প্রেডিকেট। কেপ দ্যাট কয়েন ফর এভার, কেপ দ্যাট কয়েন উইথ হিম ফর এভার, তাহলে কেপ্ট থেকে ফর এভার পর্যন্ত হলো প্রেডিকেট। প্রেডিকেটকে বাংলায় আমরা বলবো বিধেয়। নিচে কিছু পয়েন্টস দিয়েছে দেখো। টু আইডেন্টিফাই দ্য সাবজেক্ট আক্স হু অর হোয়াট টু দ্য ভার্ব অফ দ্য সেন্টেন্স। সেন্টেন্সের ভার্বকে বা ক্রিয়াপদকে আমরা হু বা হোয়াট দিয়ে কোশ্চেন করলে যে আনসার পাই সেটা হচ্ছে সাবজেক্ট, আমরা সেইভাবেই সাবজেক্টকে আইডেন্টিফাই করব। নাম্বার 2, এভরি সেন্টেন্স হ্যাজ 2 পার্টস, প্রত্যেকটা সেন্টেন্সে দুটো করে পার্ট আছে, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, উদ্দেশ্য আর বিধেয়। The subject is that part of a sentence about whom or which the sentence says something. তাহলে সাবজেক্ট হচ্ছে সেন্টেন্সের সেই অংশ যাকে নিয়ে, যার সম্বন্ধে বা যার সম্পর্কে সেন্টেন্স কিছু বলে। প্রেডিকেট কাকে বলছে? প্রেডিকেট ইজ দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স, প্রেডিকেট হচ্ছে সেন্টেন্সের সেই পার্ট দ্যাট টেলস আস, যেটা আমাদেরকে বলে দেয়, দ্যাট টেলস আস সামথিং অ্যাবাউট দ্য সাবজেক্ট। তাহলে সাবজেক্টকে নিয়ে যা বলা হয় সেটা হলো প্রেডিকেট। প্রেডিকেট ইজ দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স দ্যাট টেলস আস সামথিং অ্যাবাউট দ্য সাবজেক্ট। প্রেডিকেট হলো বাক্যের সেই অংশ যে বাক্যাংশটা সাবজেক্ট সম্পর্কে কিছু বলে। তারপর দেখো অ্যাক্টিভিটি 8-এ বলছে লেট সেপারেট দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, সাবজেক্ট এবং প্রেডিকেটকে সেপারেট করতে হবে ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিম্নলিখিত যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেই সেন্টেন্স থেকে আমাদের সাবজেক্ট প্রেডিকেটকে বার করতে হবে এবং সেটাকে সেপারেট করতে হবে। অ্যান্ড ক্লাসিফাই দেম ইন দ্য টেবিল গিভেন বিলো, এবং নিচে যে টেবিলটা দেওয়া হয়েছে সাবজেক্ট প্রেডিকেট, সেই টেবিলে এগুলো লিখতে হবে। নাম্বার 1, দ্য বয় প্লেজ ইন দ্য ফিল্ড, মানে ছেলেটি খেলা করে মাঠে। তাহলে আমরা হু দিয়ে যদি কোশ্চেন করি, হু প্লেজ ইন দ্য ফিল্ড, তাহলে আনসারটা আসছে দ্য বয়। তাহলে সাবজেক্টের ঘরে তোমরা লিখবে দ্য বয়। সাবজেক্টের পর থেকে আমি বলেছি ভার্ব থেকে প্রেডিকেট স্টার্ট হয়, তাহলে তোমাদের পাচ্ছ ভার্বটা হচ্ছে প্লে, প্লে থেকে প্রেডিকেট স্টার্ট হবে। তাহলে প্লেজ ইন দ্য ফিল্ড এটা বসবে প্রেডিকেটের ঘরে, প্লেজ ইন দ্য ফিল্ড তোমরা এখানে লিখবে। নেক্সট আছে নাম্বার 2, হি ইজ ভেরি হ্যাপি টুডে, সে আজকের দিনে খুব সুখী। তাহলে সেক্ষেত্রে হিটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের ঘরে হি বসবে। যদি আমরা হু দিয়ে কোশ্চেন করি, হু ইজ ভেরি হ্যাপি টুডে, তাহলে আনসারটা আসছে হি, হিটা তোমার সেকেন্ড আনসার, হিটা এখানে বসবে। তারপর আমরা দেখব ভার্ব থেকে প্রেডিকেট স্টার্ট হচ্ছে, এখানে ভার্বটা হচ্ছে ইজ ভেরি হ্যাপি টুডে, তাহলে প্রেডিকেটের ঘরে বসবে ইজ ভেরি হ্যাপি টুডে। নাম্বার 3 আছে দ্য গার্ল স্টুড ফার্স্ট দিস ইয়ার, এই বছর মেয়েটি প্রথম হয়েছিল। কে প্রথম হয়েছিল? তাহলে যদি হু দিয়ে কোশ্চেন করি, হু স্টুড ফার্স্ট দিস ইয়ার, এবছর কে প্রথম হয়েছিল, সেক্ষেত্রে আনসারটা পাচ্ছি দ্য গার্ল। দ্য গার্ল সাবজেক্টের ঘরে বসলো, আর স্টুড ফার্স্ট দিস ইয়ার এটা প্রেডিকেটের ঘরে যাবে। স্টুড হচ্ছে ভার্ব, এখান থেকে প্রেডিকেটটা স্টার্ট হচ্ছে। নেক্সট আছে নাম্বার 4, দ্য মুন রিভলভস রাউন্ড দ্য আর্থ, মানে চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে। তাহলে সেক্ষেত্রে হু যদি হোয়াট দিয়ে কোশ্চেন করা হয় যে হোয়াট রিভলভস রাউন্ড দ্য আর্থ, কোনটা পৃথিবীর চারপাশে ঘোরে, সেক্ষেত্রে আনসার আসবে দ্য মুন। তাহলে মুনটা হলো সাবজেক্ট, দ্য মুনটা সাবজেক্টের ঘরে বসবে এবং প্রেডিকেট থেকে প্রেডিকেটটা শুরু হবে ভার্ব থেকে। রিভলভসটা হচ্ছে ভার্ব, মেন ভার্ব বা ফাইনাইট ভার্ব আমরা বলে থাকি। তাহলে রিভলভস রাউন্ড দ্য আর্থ এটা প্রেডিকেটের ঘরে বসবে। Let's look at the following sentences. There he met an old woman, সেখানে সে এক বৃদ্ধ মহিলাকে এসে দেখা করলো। তাহলে এখানে ওল্ড ওম্যানে দেখো তোমরা ওটা ভাওয়েল আছে, সেই কারণে এখানে অ্যান বসেছে। দ্য ওয়ার্ড অ্যান লাইক এ স্ট্যান্ডস ফর আ সিঙ্গল পার্সন অর অবজেক্ট, আমরা যখন এর মতো যখন আমরা অ্যান বসাই সেক্ষেত্রেও কিন্তু সিঙ্গেল পার্সন বা একটা পার্সন বা একটা অবজেক্টকেই বোঝানো হয়। তাহলে এ বা অ্যান কথাটি মানে হলো একটি। এ ইজ ইউজড ফর বিফোর আ ওয়ার্ড, এ কে ইউজ করা হয়, এ হচ্ছে তোমাদের ইনডেফিনিট আর্টিকেল, এ অ্যান্ড দি ইনডেফিনিট আর্টিকেল, আর ডেফিনিট আর্টিকেল হচ্ছে দা, যেগুলোকে নির্দিষ্ট করে বোঝানো হয় সেই আর্টিকেলগুলোকে দা ডেফিনিট আর্টিকেল সেটা নির্দিষ্ট করে বোঝানো হয়। আর এ আর অ্যান সেটা হচ্ছে অনির্দিষ্ট করে বোঝানো হয়, সেটা হচ্ছে এ আর অ্যান। যেখানে আমরা কোনো শব্দ যখন কনসোনান্ট দিয়ে স্টার্ট হবে সেখানে আমরা এ বসাই, আর যেখানে কোনো ভাওয়েল দিয়ে ওয়ার্ড কোনো স্টার্ট হলে সেক্ষেত্রে আমরা অ্যান বসাই।
সেটা এখানে লেখা আছে দেখো, এ ইজ ইউজড বিফোর আ ওয়ার্ড। এ ওয়ার্ডটা ইউজ হয় কোনো শব্দ, কোনো ওয়ার্ডের আগে, যে ওয়ার্ডটা দ্যাট বিগিনস উইথ আ কনসোনেন্ট সাউন্ড। কোনো ওয়ার্ড উচ্চারণ করতে গিয়ে যদি কনসোনেন্ট সাউন্ড আসে, কনসোনেন্ট সাউন্ড এলে সেই শব্দের আগে এ বসবে। অ্যান ইজ ইউজড বিফোর আ ওয়ার্ড, অ্যান ইউজ ইনডেফিনিট আর্টিকেল ইউজ করা হবে সেই শব্দের আগে, যে শব্দটা স্টার্ট হবে বিগিনস উইথ আ ভাওয়েল সাউন্ড। কোনো ভাওয়েল সাউন্ড থাকলে সেই শব্দের আগে অ্যান বসে। তারপর দেখো, লেটস রিড দ্য ফলোয়িং ওয়ার্ডসগুলো পড়া যাক। কী বলেছে, আ ক্রো, ক্রোটা এখানে দেখো সিটা কনসোনেন্ট, সেখানে আক্রো হয়েছে। আ স্টোন মানে একটি পাথর, সেক্ষেত্রে এ বসেছে। আ মাউন্টেন মানে একটি পর্বত, সেক্ষেত্রে এ বসেছে। আ বুক মানে একটি বই, সেখানেও এ বসেছে। আ শু মানে হচ্ছে একটি জুতো, সেক্ষেত্রে এ বসেছে। তারপর দেখো অ্যান অ্যাপেল, যেহেতু অ্যাপেলে এটা ভাওয়েল তাই অ্যান হয়েছে। অ্যান আই, এখানে ইটা ভাওয়েল তাই এখানে অ্যান হয়েছে। অ্যান ইঙ্ক পট, এখানে আইটা ভাওয়েল সেখানে অ্যান বসেছে। অ্যান আউল মানে পেঁচা, তাহলে ও এখানে ভাওয়েল থাকার জন্য অ্যান বসেছে। এবার অ্যাক্টিভিটি 9, লেটস রাইট এ অর অ্যান বিফোর দ্য ওয়ার্ডস। তো নিচে যে শব্দগুলি দেওয়া আছে সেই শব্দগুলির আগে আমাদের এ বা অ্যান বসাতে হবে। নাম্বার 1 বলেছে ড্যাশ অরেঞ্জ। অরেঞ্জে তোমরা দেখতে পাচ্ছ অরেঞ্জটা ও ভাওয়েল দিয়ে স্টার্ট হয়েছে এবং এটা ভাওয়েল সাউন্ড আসছে উচ্চারণ করতে গিয়ে অরেঞ্জ, তাই এখানে অ্যান বসবে। নাম্বার 2 আছে গোটটা দেখো কনসোনেন্ট জি দিয়ে স্টার্ট হচ্ছে, তাই এটা কনসোনেন্ট সাউন্ড, সেই কারণে এখানে গোট বসবে। তারপর নাম্বার 3 ড্যাশ ম্যান, তাহলে ম্যানের আগে বসবে আ ম্যান, যেহেতু ম্যানটা এম কনসোনেন্ট সেই কারণে আ ম্যান। তারপরে দেখো নাম্বার 4 আইসক্রিম আই আছে এবং এটা ভাওয়েল সাউন্ড আসছে সেই কারণে অ্যান আইসক্রিম। নেক্সট কী হবে, এয়ারশিপ, তাহলে অ্যান এয়ারশিপ, যেহেতু এখানেও ভাওয়েল আছে এবং ভাওয়েল সাউন্ড আসছে। নাম্বার 6 হচ্ছে ড্যাশ লেক, এখানে হবে আ লেক, যেহেতু এলটা কনসোনেন্ট সেই কারণে আ লেক কনসোনেন্ট সাউন্ড। নাম্বার 7 ড্যাশ আমব্রেলা, তাহলে হবে অ্যান আমব্রেলা, তাহলে এখানে ইউ এর উচ্চারণ কিন্তু আয়ের মতো হচ্ছে না, সেই কারণে আমব্রেলা। আমরা একটা ইউ থাকে, ইউ এর উচ্চারণ তোমার ইউনিভার্সিটি, ইউনিকর্ন, সেখানে ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয়, সেক্ষেত্রে আমরা ওখানে এ বসাই। কিন্তু এখানে আমব্রেলা ইউ এর উচ্চারণ ইউ এর মতো হচ্ছে না, সেই কারণে আমরা অ্যান বসাবো। তারপর নাম্বার 8 ক্রিকেটার আগে বসবে এ, যেহেতু সিটা কনসোনেন্ট এবং এখানে কনসোনেন্ট সাউন্ড আসছে। লেটস রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সগুলি পড়া যাক। নাম্বার 1 গান্ধীজির ড্রেস সারপ্রাইজ দ্য বয়, গান্ধীজির পোশাক ছেলেটিকে অবাক করেছিল। তাহলে দেখো এখানে বয়ের আগে দা বসেছে, দাটা হচ্ছে ডেফিনেট আর্টিকেল, বয়টিকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য দা বসেছে। নাম্বার 2 হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন, সে গান্ধীজিকে কয়েনের জন্য বলল, বাট গান্ধীজি রিফিউজড, কিন্তু গান্ধীজি অস্বীকার করলো। তাহলে এখানে কয়েন আগে দা বসেছে কয়েনটিকে নির্দিষ্ট করে বোঝাবার জন্য। তাহলে হেয়ার দা ইন্ডিকেটস আ পার্টিকুলার অ্যান্ড স্পেসিফিক পার্সন, এখানে দা ইন্ডিকেট করছে বিশেষ কোনো পার্সন বা অ্যানিম্যাল বা অবজেক্ট অর কনসেপ্ট, মানে বিশেষ কোনো ধারণা বা বস্তু বা প্রাণী বা ব্যক্তিকে বোঝাতে দা আর্টিকেল ইউজ করা হয়। দাটা হচ্ছে ডেফিনেট আর্টিকেল। লেটস রিড দ্য ওয়ার্ডস, আমরা এই নিম্নলিখিত শব্দগুলো পড়বো, সেখানে আমরা দেখবো দা কোথায় কোথায় ইউজ করা হয়েছে। দা গাঞ্জেস, তাহলে গঙ্গা নদীর আগে দা বসেছে, তো এরকম গঙ্গা নদীর মতো যে কোনো নদীর আগে দা বসবে। দা গঙ্গা, দা পদ্মা, দা ভাগীরথী, এগুলো আগে দা বসবে। দা হিমালয়াসটা দেখো এখানে হিমালয়াস নামটাও প্লুরাল, শেষে দেখো এস যোগ করা আছে, কারণ এটি একটা পর্বতমালার নাম। তাহলে পর্বতমালা হলে সেক্ষেত্রে তার আগে দা বসবে। একটি পর্বত হলে দা বসবে না, কিন্তু পর্বতমালা হলে দা বসবে। নেক্সট আছে দ্য মুন বিশ্বব্রহ্মাণ্ডে একটি চাঁদ, সেই কারণে ইউনিকনেস বোঝানোর জন্য তার আগে দা বসেছে। দ্য বেস্ট প্লেয়ার, এখানে দেখো আমরা ডিগ্রি চেঞ্জ দেখতে পাচ্ছি, গুড, বেটার, বেস্ট, তাহলে এটা সুপারলেটিভ ডিগ্রি, যে কোনো সুপারলেটিভ ডিগ্রি আগে দা বসে। দ্য টলেস্ট বয়, দ্য শর্টেস্ট বয়, সেরকম দ্য বেস্ট প্লেয়ার তার আগে দা বসেছে, কারণ বেস্ট হলো সুপারলেটিভ ডিগ্রি। নেক্সট দেখো দ্য সান বিশ্বব্রহ্মাণ্ডের সূর্য একটাই, এখানেও সূর্য হচ্ছে ইউনিক, অদ্বিতীয়, তো সেই কারণে সানের আগে দা বসেছে। তাহলে দা সান, দা আর্থ, দা মুন, এগুলোতে দা বসে।
দ্য ওয়ার্ডস এ অ্যান্ড দ্য আর কল্ড আর্টিকেলস। এই এ অ্যান্ড দ্য এগুলোকে আমরা বলবো আর্টিকেলস। তারপর দেখো অ্যাক্টিভিটি 10-এ তোমাদের সান, ইন্ডিয়ান ওশেন, এল্ডেস্ট আর ইন্ডিয়ান ক্রিকেট টিম এগুলো দিয়ে মেক সেন্টেন্স করতে বলা হয়েছিল। সেখানে উপযুক্ত জায়গায় দা বসাতে হবে। তাহলে নাম্বার 1, সান। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট, মানে সূর্য পূর্ব দিকে ওঠে আর পশ্চিমে অস্ত যায়। এখানে সানের আগে দেখো দা ইউজ করা হয়েছে, যেহেতু সান ইউনিক একটাই, সেক্ষেত্রে দা সান। নেক্সট আছে ইন্ডিয়ান ওশেন। ইন্ডিয়ান ওশেন কথাটা মানে হলো ভারত মহাসাগর। দ্য ইন্ডিয়ান ওশেন ইজ দ্য থার্ড লার্জেস্ট ওশেন ইন দ্য ওয়ার্ল্ড। এই ভারত মহাসাগর হলো পৃথিবীর মধ্যে তৃতীয় বৃহত্তম মহাসাগর। ঠিক আছে, তাহলে ইন্ডিয়ান ওশেন আগে কি বসছে? দা ইন্ডিয়ান ওশেন। তাহলে যে কোনো সাগর, মহাসাগর এগুলো আগে দা বসে, এটা মনে রাখবে। নাম্বার 3, দ্য এল্ডেস্ট সন। তাহলে এল্ডেস্ট সন মানে হচ্ছে বড় ছেলে। দ্য এল্ডেস্ট সন ইনহেরিটেড দ্য ফ্যামিলি বিজনেস, মানে বড় ছেলে, পরিবারের বড় ছেলে, সে কী করলো? উত্তরাধিকার সূত্রে গ্রহণ করলো পরিবারের ব্যবসা। এখানে দেখো এল্ডেস্ট, এখানে একটা সুপারলেটিভ ডিগ্রি মতো ইএসটি যোগ হয়েছে, এল্ডেস্ট, সেই কারণে এখানে দা বসেছে। নেক্সট আছে দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম, মানে ভারতীয় ক্রিকেট দল। দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম ওন দ্য ম্যাচ ইয়েস্টারডে। ভারতীয় ক্রিকেট দল, ভারতীয় ক্রিকেট টিম তারা গতকাল ম্যাচ জিতেছিল। তাহলে ইন্ডিয়ান ক্রিকেট টিমের আগে এখানে দা বসবে। এবার আমরা অ্যাক্টিভিটি 11 করব। লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেলস। সুটেবল আর্টিকেলস এ অ্যান্ড দিয়ে এটা ফিল আপ করতে হবে। তাহলে ইন্ডিয়া ওন দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফর দ্য সেকেন্ড টাইম ইন 2011। এখানে ক্রিকেট ওয়ার্ল্ড কাপের আগে দা বসবে, মানে ভারতবর্ষ 2011 সালে দ্বিতীয়বারের জন্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপে জয়লাভ করেছিল। ইট ওয়াজ ড্যাশ মুমেন্ট অফ গ্রেট ট্রায়াম। তাহলে এটা ছিল ইট ওয়াজ আ মুমেন্ট। তাহলে মুমেন্টটা এখানে আ বসবে, কারণ এটা নির্দিষ্ট করে নিচ্ছে না, অনির্দিষ্ট করে বোঝাচ্ছে। এটা একটা মুহূর্ত ছিল। মুমেন্ট কথাটা মানে মুহূর্ত। তাহলে ইট ওয়াজ আ মুমেন্ট অফ গ্রেট ট্রায়াম, এটা ছিল বিশাল জয়ের একটা মুহূর্ত। অ্যান্ড অ্যান ইভেন্ট, এখানে ইভেন্ট আমরা দেখতে পাচ্ছি ভাওয়েল আছে, ভাওয়েল সাউন্ড আসছে, সেই কারণে অ্যান ইভেন্ট হবে। অ্যান ইভেন্ট অফ গ্রেট ইন্সপিরেশন, এবং ছিল এটা মহান অনুপ্রেরণার একটা ঘটনা। টু দ্য ইউথ অফ ইন্ডিয়া, ইউথের এখানে দা বসবে। ভারতবর্ষে যত যুবক সম্প্রদায় ছিল তাদের কাছে এর একটা বিশাল একটা ইন্সপিরেশন। তারপর দেখো ড্যাশ মেম্বার্স অফ দ্য টিম অফ ইন্ডিয়া। তাহলে এখানে কি বসবে? এখানে দা বসবে, কারণ দ্য মেম্বার্স এটা প্লুরাল আছে, প্লুরাল ফর্মে আগে আমরা দা বসাই। তাহলে দ্য মেম্বার্স অফ টিম মানে টিমের সেই দলের মেম্বাররা, সদস্যরা, ওয়ার হেল্ড অ্যাজ ন্যাশনাল হিরোজ, তাদেরকে ন্যাশনাল হিরোজ বলে তাদেরকে কনসিডার করা হয়েছিল। তাহলে এখানে মেম্বার্স আগে বসবে দা। অ্যাক্টিভিটি 12-এ তোমাদের গ্রেট পার্সনকে নিয়ে 4টি বাক্য লিখতে বলা হয়েছিল। আমি তোমাদের এখানে 4টি বাক্য লিখে দিয়েছি, এটা ফলো করো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইজ নোন ফর হিজ ডেডিকেশন টু হেল্পিং আদার্স। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেভাবে নিজেকে উৎসর্গ করেছিলেন অন্যদেরকে সাহায্য করার জন্য, তার জন্য তিনি বিশেষভাবে পরিচিত হয়ে আছেন। নাম্বার 2, হিজ ইনোভেটিভ আইডিয়াস হ্যাভ সিগনিফিক্যান্টলি ইম্প্যাক্টেড দ্য সোসাইটি। তার যে উদ্ভাবনী যে সমস্ত ধারণাগুলি ছিল সেগুলি গুরুত্বপূর্ণভাবে প্রভাবিত করেছিল সমাজকে। নাম্বার 3, হি ইন্সপায়ার্স পিপল উইথ হিজ ইন্টেগ্রিটি অ্যান্ড কাইন্ডনেস। তিনি লোকেদেরকে অনুপ্রাণিত করেন তার দয়ালুতা এবং লোককে একতা করার যে দক্ষতা ছিল তার দ্বারা তিনি লোকেদেরকে অনুপ্রাণিত করেন। নাম্বার 4, হিজ লেগাসি কন্টিনিউস টু ইনফ্লুয়েন্স অ্যান্ড মোটিভেট ফিউচার জেনারেশন। লেগাসি কথাটা মানে হলো লং লাস্টিং ইম্প্যাক্ট। তিনি তার যে একটা দীর্ঘস্থায়ী যে একটা প্রভাব ছিল সেটা কন্টিনিউয়াসলি সেটা কি হয়? ইনফ্লুয়েন্স, লোককে প্রভাবিত করে, অ্যান্ড মোটিভেট মানে অনুপ্রাণিত করে, ফিউচার জেনারেশন মানে আগামী প্রজন্মকেও কিন্তু অনুপ্রাণিত করে। তার যে লং লাস্টিং যে ইম্প্যাক্ট সেটা কিন্তু জেনারেশন আফটার জেনারেশন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আদর্শগুলো কিন্তু কি করছে? অনুপ্রাণিত করছে এবং প্রভাবিত করছে আগামী প্রজন্মকে। তো এটা খুব ভালোভাবে এটা লেখা আছে, তোমরা এভাবে লিখলে কিন্তু ফুল মার্কস পাবে। এটা ফলো করবে ভালো করে।